সেখানে আমি যেটা পড়াবো দ্যাট ইজ কন্টিনিউটি, কনসেপ্ট অফ কন্টিনিউটি বা কন্টিনিউয়াস ফাংশন। আমি যে দুটো কোয়েশ্চেন করিয়ে দিলাম না, লিমিট এক্সটেন্স টু জিরো ওই এক্স ইন্টু বক্স 1/x আর সাইন এক্স বাই এক্স, বক্স অফ সাইন এক্স বাই এক্স, এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা এটা আবার বাড়িতে একবার নিজেরা হাতে করে পড়ো। আচ্ছা, সো আমাদের নেক্সট ক্লাস, এটা কত নাম্বার ক্লাস? সাপোজ মানে আমার মনে হয় এটা 4 নম্বর ক্লাস না? 5 নম্বর। 5 নম্বর ক্লাস। আমি যেটা পড়বো যে হোয়াট ইজ কন্টিনিউটি। আচ্ছা দেখো, আমি একটা এক্সাম্পল নিয়ে শুরু করছি। ধরো আমার কাছে একটা ফাংশন আছে, ঠিক আছে? এখন ফাংশনটা এইরকম বিহেভ করছে যে 0 পয়েন্টের লেফট সাইডে ফাংশনের ভ্যালু অলওয়েজ 1, আর রাইট সাইডেও ফাংশনের ভ্যালু অলওয়েজ 1, ঠিক আছে? আর এক্স্যাক্টলি 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে 0। তার মানে এইভাবে ডিফাইন্ড আছে fx equals to 1 if x is not equal to 0 and 0 if x is equal to 0, ঠিক আছে? আচ্ছা, এবার বলো তো যে is it a continuous function? ছোটবেলায় আমরা এটা কন্টিনিউয়াস না। ছোটবেলায় আমাদেরকে এটা জিনিসটা বলা হতো যে যদি কোনো ফাংশনের গ্রাফ তুমি ড্র করতে গিয়ে খাতার উপর থেকে পেনটা উইথড্র না করো, হ্যাঁ, if we do not withdraw your pen from the page then the function is a continuous function, right? তাহলে এইখানে আমার উইথড্র করতে হয়েছে, কোথায় উইথড্র করতে হলো? x equal to 0 point. So that's why this is not a continuous function. Now how can we explain this with the help of limit, with the definition of limit? আচ্ছা, এখানে আমাকে বলো তো যে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস fx এর ভ্যালু কত? 1। কেন? কারণ তুমি যখন 0 প্লাসের দিক থেকে মুভ করছো, এখানে ভ্যালু 1, এইখানে ভ্যালু 1, এখানে ভ্যালু 1, শুধুমাত্র 0 পয়েন্টে আলাদা বিহেভ করছে। কিন্তু আমরা আগের দিন বলেছি যে যখন আমি কোনো পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করছি, আমি ওই পয়েন্টটাকে ইগনোর করব, ওইটা বাদ দিয়ে ওর নেইবারহুডের পয়েন্টগুলো কোথায় মুভ করছে আমি সেটাই দেখব। তাহলে এখানে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস fx এর ভ্যালু 1। আচ্ছা, এবার আমাকে অন্য আরেকজন বলো তো, what is limit extends to 0 minus fx? 0 মাইনাস মানে আমি মুভ করছি কোথা থেকে? ফ্রম মাই লেফট সাইড। তাহলে বলো 0 হবে। কেন 0 হবে? 1 হবে। তুমি এখানে এসছো, fx এর ভ্যালু 1, এইখানে এসেছো fx এর ভ্যালু 1, এখানে এসেছো fx এর ভ্যালু 1। শুধুমাত্র 0 পয়েন্টটাতে 0, বাট আদার্স বাকি সব পয়েন্টে ওর ভ্যালু কত? সব পয়েন্টে fx এর ভ্যালু কত? 1। তাহলে তুমি 1, তার মানে দ্যাট মিনস x যখন 0-র দিকে মুভ করছে রাইট সাইড থেকে টুয়ার্ডস লেফট সাইড থেকে, সেখানে fx গুলো সবাই 1 এর দিকেই কনভার্জ করতে চাইছে, রাইট? তাহলে লেফট হ্যান্ড লিমিট ইজ 1, রাইট হ্যান্ড লিমিট ইজ 1, therefore we can say this limit x goes to 0 fx equals to হবে কি 1। এটাও ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলো তো what is f0? f0 এর ভ্যালু কি? f0 এর ভ্যালু কিন্তু 0। কেন? x equal to 0 পয়েন্টের ভ্যালু 0। তাহলে এই দুটো ভ্যালুকে আমরা কি বলি? এই ফার্স্টটাকে আমরা বলি লিমিটিং ভ্যালু, ফার্স্টটাকে আমরা বলি লিমিটিং ভ্যালু at x equal to 0। আর সেকেন্ডটাকে আমরা কি বলি? সেকেন্ডটাকে আমরা বলি ফাংশনাল ভ্যালু, ফাংশনাল ভ্যালু at x equal to 0। তাহলে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালুর তফাৎটা বোঝা গেছে? ফাংশনাল ভ্যালু মিন্স ওই পয়েন্টে ফাংশন যে ভ্যালু দেয় দ্যাট ইজ ফাংশনাল ভ্যালু, আর লিমিটিং ভ্যালু মানে কি? ওই পয়েন্টটাকে ইগনোর করো, ওর নেইবারহুড কনসিডার করো এবং সেই নেইবারহুডের পয়েন্টগুলোর জন্য যে এফেক্টস গুলো পাচ্ছ
তারা কোথায় কনভার্ট করছে সেটা তোমরা বের করো। দ্যাট ইজ কল্ড লিমিটিং ভ্যালু অ্যান্ড দিস ইজ কল্ড ফাংশনাল ভ্যালু। এটা কি ক্লিয়ার হলো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিমিটিং ভ্যালু অ্যান্ড ফাংশনাল ভ্যালু? হ্যাঁ ম্যাম। ওকে, এবার দেখো এই যে ফাংশনের ডিসকন্টিনিউটিটা এলো, কেন এলো? কেন এলো? তার কারণ আমার ওখানে ওই ফাংশনাল আর লিমিটিং ভ্যালুটা হ্যাঁ, এইখানে যদি আমি ফাংশনটাকে এটা পাল্টে দিলাম, আমি 0 পয়েন্টেও ফাংশনের ডেফিনিশন দিলাম, ভ্যালু দিলাম কত 1, তাহলে 0 পয়েন্টে যদি আমি ভ্যালু 1 দিতাম তাহলে এই যে একটা গ্যাপ তৈরি হয়েছিল এই গ্যাপটা কিন্তু আর থাকতো না, এই গ্যাপটা কিন্তু আর থাকতো না। তাহলে আমাদের কাজ হলো যে এই গ্যাপটা আমরা যদি পূরণ করতে পারি, এরকম গ্যাপ যদি কোথাও তৈরি হয় সেখানে কিন্তু আমরা ফাংশনটা আর ডিসকন্টিনিউয়াস থাকবে না। এই যে দেখো তো, যখন যদি এই গ্যাপ পূরণের জন্য আমি 0-র জায়গায় 1 পুট করে দিই সেক্ষেত্রে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু এই দুটো কিন্তু কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। সেই জন্যেই তোমরা যখন ছোটবেলায় কন্টিনিউইটির ডেফিনেশন পড়তে কি বলতো বলতো, যে ইফ লিমিট এক্স টেন্ডস টু সি, কোনো একটা সি পয়েন্টে এফ এক্স এর যে লিমিটিং ভ্যালু এটা যদি সি পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সাথে মানে ইকুয়াল হয়ে যায়, এটা ইমপ্লাই করবে কি এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি। মনে পড়ছে? যে লিমিটের ভ্যালুগুলো মানে সবাই যা আশেপাশের লোকেরা যা বলছে সিও সেটাই বলছে, তাহলে সেখানে আর কোনো ডিসকন্টিনিউটির জায়গা নেই, সেটা কি হয়ে যাচ্ছে? কন্টিনিউটি হয়ে যাচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? এই অহর্ণা, অহর্ণা কি বলছে? বুঝতে পারছি। বুঝতে পারছো তো? না পারলে কিন্তু বলবে, তোমাদের যাতে তোমরা ঠিকভাবে লিখতে পারো সেই জন্যই কিন্তু আমি ক্লাসগুলো নিচ্ছি। পরীক্ষাতে কিন্তু তোমরা লিখে লিখে প্র্যাকটিস করছো তো? হ্যাঁ ম্যাম, এখন তো করছি। ফার্স্টে ওই ইন্টারনালের আগে তখন লিখে লিখে প্র্যাকটিস করা হয়নি, হ্যাঁ, এখন করছো তো? প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, লিমিটটা করো, আজকে কন্টিনিউটি যেটুকু পড়াবো ওইটুকুই করবে, সেইগুলো সব থিওরি গুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, আমি বলে দেবো কোনটা ইম্পর্টেন্ট থিওরি কোনটা কি। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু কন্টিনিউটিকে কিসের হেল্পে ডিফাইন করতে পারি? লিমিটের সাহায্যে ডিফাইন করতে পারি। আর লিমিটের কনসেপ্ট কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতে খুব ভালোভাবে পড়া হয়ে গেছে। ঠিক আছে? কন্টিনিউটিকে কিভাবে ডিফাইন করা যায়? লিমিটের সাহায্যে ডিফাইন করা যায়। তবে একটাই ডিফারেন্স কি, সেটা হচ্ছে কি, ডিফারেন্সটা বোঝো। যখন আমরা লিমিট বলছিলাম কি বলছিলাম, যে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স এর ভ্যালু বের করো, এক্স টেন্ডস টু সি এফ এক্স এর ভ্যালু বের করো, সেখানে আমি কি বলেছিলাম যে সি পয়েন্টটা ডোমেনে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু সি পয়েন্টটা ডোমেনের লিমিট পয়েন্ট হতে হবে, বলেছিলাম তো। লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইকুয়াল টু এল, তাই তো? এই কেসে সিটাকে কি হতে হবে? সে ডোমেনে থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু কি হতে হবে? সে যেন ডোমেনের ভেরি ক্লোজ পয়েন্ট হয়, সেই জন্য আমরা বলছিলাম লিমিট পয়েন্ট। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই জিনিসটাই ধরো আগের ফাংশনটায় যে এই যে জিরো, যদি জিরো লিখছি এখানে, তাহলে আমি ধরো ফাংশনটাকে এইটাকে বাদ দিয়ে দিলাম, আমি শুধু লিখলাম কি জি এক্স ইকুয়াল টু 1 ফর এক্স ইজ নট ইকুয়াল টু 0। তাহলে সেখানে কিন্তু আমি লিমিট এক্সটেন্ডিং টু 0 জি এক্স এর ভ্যালু কত পেতাম? জি এক্স এর ভ্যালু পেতাম 1ই পেতাম, তাই তো? 0 পয়েন্টটা ফাংশনের ডোমেনে কিন্তু নেই, 0 পয়েন্টে কোনো ভ্যালু আমার বলে দেওয়াই নেই, সো জিরোটা ফাংশনের ডোমেনে নেই। কিন্তু যেহেতু জিরোটা ডোমেনের ভেরি ক্লোজ, মানে তুমি জিরোকে ঘিরে যখনই একটা নেইবারহুড ভাবছো তার মধ্যে অসংখ্য পয়েন্ট ঢুকে আছে যারা কিনা নন জিরো, এবং সেখানে তুমি জিএক্স এর ভ্যালু জানো, তাই তুমি লিমিট ক্যালকুলেট করতে পারছিলে। কন্টিনিউটির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে সি পয়েন্টটা শুধু ডোমেনের লিমিট পয়েন্ট হলে হবে না, সি পয়েন্টে ফাংশনকে অবশ্যই ভ্যালু দিতে হবে, অর্থাৎ সি পয়েন্টটা ফাংশনের ডোমেনের পয়েন্টও হবে, ডোমেনের লিমিট পয়েন্ট হলে হবে না। মানে ধরো এরম বলছো এই 0-1 ইন্টারভ্যালটা নিলে কিন্তু 0 পয়েন্টটাতে ফাংশনের ভ্যালু বলে দেওয়া নেই, সেখানে কন্টিনিউটি আমার চেক করার দরকার নেই। বোঝা গেছে না যায়নি? যেহেতু আমার এফসিটা দরকার,
তার মানে সি not only the limit point of the domain, C must be the point of the domain. বোঝা গেছে না যায়নি? যেমন 0-1 ইন্টারভ্যালে জিরোটা এর লিমিট পয়েন্ট, জিরো কিন্তু এই সেটের পয়েন্ট না। কিন্তু যখন আমি কোনো পয়েন্টে কন্টিনিউটি চেক করব, জিরোটাকে ফাংশনের ডোমেনের পয়েন্ট হতেই হবে, আদারওয়াইজ সেখানে আমি কিন্তু কন্টিনিউটি চেক করব না। না হলে তো আমি এফসি ভ্যালুই পাবো না, তাহলে আমার শুধু শুধু এটা করে কি লাভ? এফসি যদি আমি না বের করতে পারলাম। তাহলে আমরা এখন ডেফিনিশন লিখবো, এপসাইলন ডেল্টা ডেফিনিশন। আচ্ছা, ডেফিনিশন অফ এপসাইলন ডেল্টা লিমিটের ক্ষেত্রে কি বলা আছে একটু বলো তো আমাকে কেউ। ডেফিনিশন অফ কন্টিনিউটি, লিমিটের ক্ষেত্রে ডেফিনিশনটা আমাকে কে বলবে? বলো, কারণ ওটার সাথেই আমরা তাল মিলিয়ে লিখবো। কি বলা ছিল লিমিটের ক্ষেত্রে? ফর এভরি এপসাইলন পজিটিভ there exists a delta positive, right? যদি এইটা হয় if limit extending to c fx equal to যদি l হয়, that means for all epsilon positive there exists delta positive such that এক সেকেন্ড দেখি তো কেউ there exists delta positive such that mod of fx minus l less than epsilon for all x satisfying mod of x minus c greater than 0 less than delta। এখানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 এই কথাটা বলেছি কেন? কারণ তুমি লিমিট যখন বের করছো সি পয়েন্টটাকে তুমি বাদ দেবে, তাই সি পয়েন্টটাকে যদি তুমি বাদ দাও সেক্ষেত্রে কোনোদিনও এক্স মাইনাস সি 0 হতে পারে না, সেই জন্য এখানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। এবার দেখো, তাহলে আমি তো জানি যদি কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে কি হবে, এই এলটা হয়ে যাবে এফ অফ সি। কন্টিনিউটির ক্ষেত্রে এল উইল বি ইকুয়ালস টু এফ অফ সি। তাহলে সেম ডেফিনিশন লিখবো, শুধু এল এর জায়গায় কি লিখবো? এফ সি। একই ডেফিনিশন, শুধু এলটা হয়ে যাবে এফ সি। তাহলে এরকম ভাবে লিখবো, লেট এফ বি এ ফাংশন ফ্রম ডি টু আর। ডিটা হচ্ছে ডোমেন ফাংশন, where d is a subset of R and C is a point, C belongs to D। ঠিক আছে? আচ্ছা, F is said to be, সিটা ডোমেনের পয়েন্ট। আগে কিন্তু ডোমেনের পয়েন্ট কথাটা আমার বলে দেওয়া নেই, এখানে বলে দেওয়া ছিল কি সিটা কোথায় আছে, সিটা ডি ড্যাশে আছে বলে দেওয়া ছিল, অর্থাৎ ডি এর লিমিট পয়েন্ট বলে দেওয়া ছিল। এখানে লিমিট পয়েন্ট হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে সি বিলংস টু ডি, এটার লিমিট পয়েন্ট শুধু হলে হবে না, এটা ডিতে থাকতে হবে, আদারওয়াইজ তুমি এফ সি কি জিনিস সেটা তুমি বের করতে পারবে না, সেই জন্য ডিটা দিতে থাকতে হবে। তো এগুলো কিন্তু ডিফারেন্স। আগেরটাই বলবো কি সিটা ডি ড্যাশে আছে, আর কন্টিনিউটিতে বলবো কি সিটা ডিতে আছে। তাহলে এফ ইজ সেড টু বি কন্টিনিউয়াস, এগুলো মার্ক করবে যে কোথায় কোথায় ডিফারেন্স গুলো হচ্ছে, মার্ক করলেই তোমার এই চ্যাপ্টারটা প্যারালালি পড়া হয়ে যাবে। কন্টিনিউয়াস at x equals to c if for every epsilon greater than 0 there exists delta greater than 0 such that mod of fx, এখানে আর l লিখবো না, লিখবো minus of fc less than epsilon for all x satisfying কি mod x minus c greater than 0 less than delta। এখানে যেহেতু সিটা ডোমেনের পয়েন্ট, তার মানে x এর ভ্যালু c হতে পারে, তাই এখানে কি লিখবো? ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা ডিফারেন্স। তুমি যখন লিমিটের ডেফিনেশন লিখছো তখন তুমি এখানে লিখবে কি, তখন তুমি লিখবে এখানে গ্রেটার দ্যান 0, কিন্তু যখন তুমি কন্টিনিউটির ডেফিনেশন লিখছো তখন তুমি এখানে লিখবে গ্রেটার ইকুয়াল টু 0। তখন তুমি এল এর জায়গায় লিখবে এফ সি, তখন তুমি সি বিলংস টু ডি ড্যাশ এর জায়গায় কি লিখবে? সি বিলংস টু ডি। বোঝা গেছে? এখানে কিন্তু ইকুয়াল দিতে হবে। কেন ইকুয়াল দিতে হবে বুঝতে পেরেছো? তার কারণটা হচ্ছে যে তুমি তো এফসিটাকেও কনসিডার করছো, তুমি কন্টিনিউটিতে সি কে ইগনোর করতে পারো না, তাই না? সি তে ইগনোর করলে তো দেখা যাচ্ছে সেই পোর্শনে কাটা হয়ে গেল, তাহলে আর কন্টিনিউয়াস থাকলো না, সেই জন্য তোমাকে সি কে নিতে হবে, তাই এখানে এইভাবে দেওয়া আছে।
ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার কন্টিনিউটির ডেফিনিশন। এটাতে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। ওকে, আচ্ছা, যদি কোনো ফাংশন ডি এর প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে আমরা বলবো কন্টিনিউয়াস অন দা ডোমেন ডি। এটা হলো কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট সি। আর যদি একটা সেটের উপরে কন্টিনিউয়াস দেখাতে হয় তাহলে দেখাতে হবে যে সেটের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। ঠিক আছে? তাহলে সেটা আমি আর লিখে দিচ্ছি না, যে যদি কোনো একটা ফাংশনকে তোমার পুরো হোল সেটে কন্টিনিউয়াস দেখাতে হবে তার মানে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ তোমাকে কন্টিনিউয়াস দেখাতে হবে। তাহলে ধরো আমি আমি দেখাতে চাইছি আমি এপসাইলন ডেল্টা ডেফিনেশন ইউজ করছি। এক্সাম্পল, এইভাবে ধরো আমি দেখাতে চাইছি শো দ্যাট ধরো আমরা আছি এফ এক্স ইকুয়ালস টু, আমি একটু ইজি বলছি, ধরো সাইন এক্স। এটা তো আমরা জানি কন্টিনিউয়াস, তাহলে দিস ইজ কন্টিনিউয়াস at every point of the set of real numbers. তাহলে আমি এখানে একটা আরবিট্রারি পয়েন্ট চয়েস করব, চুজ x equals to c। তাহলে mod fx minus fc মানে কি? mod of sin x minus sin c। এবার mod sin a minus sin b মানে কি? 2 sin a plus b by 2 x plus c by 2 into cos of x minus c by 2, তোমরা সবাই জানো। এবার কি সাইন যে থিটা সেটা অলওয়েজ লেস ইকুয়ালস টু 1 হয়, তার মানে এটাকে আমি লিখতে পারি mod of cos x minus c by 2। আবার cos x এর ভ্যালুটা মানে mod of cos x টা অলওয়েজ লেস ইকুয়ালস টু mod x হয়। তাহলে সেই ইনইকুয়ালিটিটা কাজে লাগিয়ে আমি যেটা লিখবো, আচ্ছা আমি এটা ভুল লিখলাম বুঝলে, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, তাহলে এখানে cos লেখার দরকার নেই, এটা সাইন লিখবো। এবার দেখো এই যে ইনইকুয়ালিটিটা, এটা যেটা আগের যে অঙ্কটা করলাম, এটা কি করলাম, mod of sin x অলওয়েজ লেস ইকুয়ালস টু mod x ফর অল x বিলংস টু r। এই ইনইকুয়ালিটিটা আমি কাজে লাগবো। ওই যে আগে যে একটা অঙ্ক করে দিলাম না বক্স sin x বাই x, সেখানে এটাই করেছি, ওই ছবিটা যেটা এঁকে দিলাম সেই অনুযায়ী লিখলাম যে mod of sin x লেস ইকুয়ালস টু mod x। তাহলে এই যে জিনিসটা দিস ইজ লেস ইকুয়ালস টু 2 ইন্টু mod x মাইনাস c বাই 2 and this is equals to mod of x minus c। তাহলে therefore mod of fx minus fc sin c এটা কি হয়ে গেল, এটা less equal to mod x minus c হলো, right? And this is less than epsilon if mod x minus c টা less than epsilon। So choose, এখানে epsilonটা কি হয়ে গেল, ডেল্টা। তাহলে mod x minus c less than delta where delta is stands for epsilon। ঠিক আছে? তাহলে তুমি এরকম একটা পেলে ডেল্টা, যার জন্য fx মাইনাস fc টা লেস দেন এপসাইলন হয়ে গেল। তাহলে এটা ইমপ্লাই করছে কি, লিমিট x টেন্ডস টু c sin x এটা সমান সমান হলো sin c। তার মানে sin x টা কি হলো, কন্টিনিউয়াস ফাংশন, যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস। এটা আমার এপসাইলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে কন্টিনিউটি চেক করলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, যেমন আমরা লিমিটের ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া পড়েছি, কন্টিনিউটির ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট টুল। এখানে আমি প্রুফটা অত ডিটেলসে বলছি না, কিন্তু আমি লিখে দিচ্ছি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি না ডিটেলসে প্রুফটা, তার কারণ লিমিটে আমি খুব ভালো করে বুঝিয়েছি। ঠিক আছে? আমি স্টেটমেন্টটা ভালো করে বোঝাবো, প্রুফটা একটা ওপর বুঝিয়ে দেবো। তোমরা আরো যদি ভালো করে বুঝতে হয় লিমিটের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দেখে নিলেই হয়ে যাবে। কন্টিনিউটির কিন্তু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া এক্সামে আসতে পারে। তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, কারণ সিকোয়েন্স দিয়ে কোনো একটা ফাংশনের কন্টিনিউটি চেক করাটা রাদার ইজি। সো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অফ কন্টিনিউটি। কেউ একটা জয়েন, কেউ একজন জয়েন করেছে। না, sequential criteria of continuity.
ওয়েট করে একটুখানি, আমার পেজটা অসুবিধা করছে। আচ্ছা, কি বলবো আচ্ছা আমাকে কেউ বলো তো যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া তাহলে কি হবে? যে কেউ একজন বলো কন্টিনিউটির, লিমিটের সাথে ব্যালেন্স করে বলো। বলো লিমিটের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা কি? let হ্যাঁ বলো। লেট let f such that d to r, d2r, গুড। c belongs to d, হ্যাঁ, and c belongs to d, গুড। then limit extends to c, fx equals to f of c, হ্যাঁ বলো তারপর। if and only if হ্যাঁ for every sequence হ্যাঁ xn হুম। xn converges to f of c, এই এক্সএন কোথায় যাবে? এক্সটেন্স টু সি sorry, হলে এক্সএন কোথায় xn যাবে? c হ্যাঁ তে যাবে, c তে হ্যাঁ যাবে, হুম then f of xn converges to f of c. গুড, ভেরি গুড। এক্সএন যদি সি তে যায় সেক্ষেত্রে এফ এক্সএনটা কোথায় যাবে? এফ অফ সি তে যাবে। এটা করলেই হয়ে যাবে। তাহলে এই তো হয়েই গেছে, আর তো কিছু বলার দরকার নেই। তাহলে বুঝে গেছো তোমরা, যেগুলো আগে এল দিয়ে করেছিলাম, যে প্রুফ গুলো সব সেইগুলোই আমরা এফ সি দিয়ে করবো, ব্যাস। তাহলেই আমার কাজ শেষ। ঠিক আছে, দাঁড়াও, করতে গেলে এরকম হচ্ছে। সো দেন f is said to be continuous if বারবার করে সেই এক সেকেন্ড দাঁড়াও, আমার পেজটা সমস্যা করছে, আমি বুঝতে পারছি না। এক সেকেন্ড, কাজ করছে না পেজটা। সরি সরি, বুঝতে পারছি না কি অসুবিধা। এবার দেখা যাচ্ছে, দেখো তো। ম্যাম বলছিলাম আপনি আজকের ক্লাসটা রেকর্ড করছেন? হ্যাঁ হ্যাঁ, করছি করছি। আচ্ছা, ওই ঋতুস্মির শরীর খারাপ, ও জয়েন করতে পারেনি, সেজন্য তাই হ্যাঁ ও ঠিক আছে, জিজ্ঞেস আমি করছিল আমি আজকে। দিয়ে দেবো, অসুবিধা নেই, হ্যাঁ। আমি রেকর্ড করছি। আচ্ছা, let f is a function from d to r and c belongs to d, then f is said to be continuous at x equals to c if and only if, এটা if and only if, for every sequence, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, xn converging to c। দেখো আগে কিন্তু যখন তুমি লিমিটের কথা বলেছিলাম,
সেখানে আমি আরো একটা জিনিস মেনশন করে দিতাম কি xn নট ইকুয়াল টু সি, মানে সিকোয়েন্সের কোনো টার্ম সি এর সাথে ইকুয়াল হবে না। এখানে কিন্তু সেই কথাটা আমি লিখবো না, কারণ এখানে আমরা সি পয়েন্টটাকে ইগনোর করছি না। তাই তাহলে ফর এভরি সিকোয়েন্স xn কনভার্জিং টু সি for every convergence to C we have by implies f of xn যে সিকোয়েন্সটা this converges to fc, এইটা যদি হয় then f is said to be continuous, এবং উল্টোটাও তাই, কন্টিনিউয়াস হলে এটা হবে। তাহলে এটার যে প্রুফ সেটা কি আমার বলার দরকার আছে, না তোমরা নিজেরা করতে পারবে? একদম সেম আগের প্রুফটার মতোই। কিভাবে করবে আমি জাস্ট একবার বলে দিচ্ছি। ধরো এফটা কন্টিনিউয়াস, সাপোজ এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে ফর অল এপসাইলন পজিটিভ দেয়ার এক্সিস্ট, রাফে করছি এটা জাস্ট রাফ, দেয়ার এক্সিস্ট ডেল্টা পজিটিভ সাচ দ্যাট কি হবে এফ এক্স মাইনাস এফ সি, দিস ইজ, এখানে এল এর জায়গায় সব এফ সি হয়ে যাচ্ছে, লেস দেন এপসাইলন ফর অল এক্স বিলংস টু কি, আগে কি ছিল সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, আর আমি সি পয়েন্টটা বাদ দিয়ে দিচ্ছিলাম। এখন কিন্তু সি পয়েন্টটা বাদ দেবো না, আগে মাইনাস সি করে দিচ্ছিলাম, দেখবে খেয়াল করে, এখন আর দেবো না, ঠিক আছে? এখন কি, এখন তো অ্যাকচুয়ালি এটা বলে দেওয়া আছে যে এক্স মাইনাস সিটা গ্রেটার ইকুয়াল টু জিরো লেস দেন ডেল্টা, দ্যাট মিনস কি এক্স মাইনাস সি, এক্স এর ভ্যালুটা সি মাইনাস ডেল্টা থেকে, এইটার এটা সেম, এক্স এর ভ্যালুটা সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে বিলং করছে, ঠিক আছে? বা তুমি এটাকে এইভাবে বলতে পারো ফর অল এক্স দিস, বা এটাকেও বলতে পারো, বা এটাকেও এটা ভাবে বলা যায়, দ্যাট ইজ মড অফ এফ এক্স মাইনাস এফ সি, আমি যে ডেফিনেশনটা লিখেছি সেটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ফর অল এক্স স্যাটিসফাইং, এই ছোট ছোট জিনিসগুলো ভুল করলে হবে না, এক্স মাইনাস সি গ্রেটার ইকুয়াল টু জিরো মড পজিটিভ অ্যান্ড লেস দ্যান ডেল্টা, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে কি দেখাতে হবে যে ইফ, এইটা তোমার কাছে দেওয়া, তোমাকে দেখাতে হবে কি যে ইফ xn ইজ এ সিকোয়েন্স কনভার্জেস টু সি, দ্যাট মিনস fxn কনভার্জেস টু, তাই তো? তাহলে নাও ইফ xn কনভার্জেস টু সি, xn যদি সি তে কনভার্জ করে, তার মানে কি, তার মানে সি কে ঘিরে তুমি যে কোনো নেইবারহুড যদি তুমি নাও সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, তুমি একটা কে পাবে যাতে করে প্রত্যেকটা টার্ম, এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এই সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে বিলং করবে, কিন্তু সেই টার্মটা কে এক্স টার্মের পরে, রাইট? তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, কেটা কিন্তু ন্যাচারাল নাম্বার, সিকোয়েন্সের, এটা সিকোয়েন্সের আইডিয়া কাজে লাগাচ্ছি, ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট xn বিলংস টু সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা ফর অল n গ্রেটার ইকুয়াল টু কি, রাইট? ফর অল এন, এটা জাস্ট কার ডেফিনেশন, সিকোয়েন্সের ডেফিনেশন, কনভার্জেন্সি। তার মানে কি মড অফ এক্স এন মাইনাস সি লেস দ্যান ডেল্টা ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, আর এটা তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরোই হয়, তাই কোনো চাপ নেই। এবার কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যদি কোনো এক্স এর জন্য এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা হয়, এই যে কোনো এক্স এর জন্য যদি এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা হয়, দ্যাট মিনস সেই এক্স এর জন্য যে এফ এক্স মাইনাস এফ সি কি হবে, লেস দ্যান এপসাইলন হবে। তাহলে এখানে দেখো xn মাইনাস সিটা লেস দ্যান ডেল্টা হয়ে গেল, তাহলে এটা কি ইমপ্লাই করবে মড অফ এফ এক্স এন মাইনাস এফ অফ সি, এখানেও কি হবে লেস দ্যান এপসাইলন হবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কি। তাহলে এটা কি ইমপ্লাই করছে লিমিট, এটা সিকোয়েন্স, এটাকে তুমি সিকোয়েন্স এফ এক্স এন, এটা যদি সিকোয়েন্স ভাবি, তাহলে সিকোয়েন্সের এই কেথ টার্মের পর থেকে সবাই আরবিট্রারি এপসাইলনের থেকে ছোট। কেন? কারণ এপসাইলন তো তুমি একটা আরবিট্রারি চয়েস করেছিলে, তাই না? চুজ একটা যে কোনো আরবিট্রারি এপসাইলন চয়েস করেছিলে, তাহলে এখানে তুমি একটা যে কোনো আরবিট্রারি এপসাইলন চয়েস করেছো, তাহলে এখানে কি লিখবো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স এন, এর ভ্যালুটা হবে কি এফ অফ সি। এটা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো এফটা কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, তার মানে যে কোনো এপসাইলনের জন্য এইটা তুমি পেয়ে আছো। এবার এক্স এর একটা সিকোয়েন্স বলে দেওয়া আছে যেটা সি তে কনভার্জ করছে, তার মানে তুমি একটা কে টার্ম পারবে যার পর থেকে সবাই এটাকে স্যাটিসফাই করে। এবার এক্স এন মাইনাস সি যদি লেস দ্যান ডেল্টা হয়, তাহলে সেক্ষেত্রে এইটার জন্য এফ এক্স এন মাইনাস এফ সিটা কি হবে, লেস দ্যান এপসাইলন হবে।
দ্যাট মিনস কি fxn সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে? fc তে কনভার্জ করবে। আচ্ছা, এর কনভার্সটাও সেম এইভাবে করবে যে যদি fxn টা fc তে কনভার্জ করে, মানে এরকম ভাবে লিখতে হবে কনভার্সটা ওই একই নিয়ম আগের বারের মতো, কি যে লেট ফর এনি বা ফর এভরি সিকোয়েন্স xn converging to c implies f of xn this converges to f of c। ঠিক আছে, আমাকে দেখাতে হবে কি f is continuous at x equals to c। সো আমি ধরে নিচ্ছি let limit extending to c fx is not equal to fc, এটা আমি ধরে নিলাম কন্টিনিউয়াস নয়, রাইট? তাহলে রাইট যদি না হয় তার মানে নিশ্চয়ই ওই যে নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে দেয়ার এক্সিস্ট এপসাইলন পজিটিভ, রাইট, such that mod of fx minus fc is greater than epsilon, ঠিক আছে, for all there is for all এরকম ব্যাপারটা এইভাবে তুমি লিখতে পারো যে পজিটিভ such that for every, আচ্ছা এইটাকে এইভাবে লিখতে পারো যে দেয়ার এক্সিস্ট এপসাইলন পজিটিভ such that for all ডেল্টা, মানে আমি জাস্ট ওইটা নেগেটিভ স্টেটমেন্ট করছি। এখানে কি বলছি যে তুমি ফর এভরির জন্য তুমি একটা ডেল্টা খুঁজে পাবে যাতে করে এই নেইবারহুডের মধ্যে থাকা প্রত্যেকটা এফএক্স এর জন্য এফসি মাইনাস এফএক্স টা লেস দ্যান এপসাইলন। তাহলে এটা যদি নেগেটিভ করি কি হবে? দেয়ার এক্সিস্ট সাম এপসাইলন সাচ দ্যাট তুমি যে নেইবারহুডই নাও না কেন সি কে ঘিরে, যে নেইবারহুডই তুমি ভাবো না কেন সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, তুমি এর মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবে যেটা এটাকে স্যাটিসফাই করবে না, তাই তো? তাহলে এটাকে আমি এইভাবে বলছি ফর এ দেয়ার এক্সিস্ট এপসাইলন পজিটিভ such that for every delta greater than 0, যে কোনো যদি তুমি ডেল্টা নাও ডেল্টা গ্রেটার দ্যান 0, there exists some member, সে আমি নাম দিচ্ছি সি ডেল্টা, belongs to কি d, such that fx minus f of c delta this is greater than epsilon। এটা ক্লিয়ার? তাহলে এইবার তুমি যেটা করো সেটা হচ্ছে কি তুমি করো সি কে ঘিরে নেইবারহুড গুলো চেঞ্জ করো। there exists some epsilon such that for every delta greater than 0, মানে তুমি সি কে ঘিরে একটা নেইবারহুড নাও সি মাইনাস 1 থেকে সি প্লাস 1, তুমি একটা মেম্বার পাবে যার জন্য fx মাইনাস ওই মেম্বারটার গ্রেটার দ্যান এপসাইলন। তাহলে এরকম ভাবে লেখো চুজ ডেল্টা ইকুয়াল টু 1, তাহলে there exists some সি ডেল্টা নাম দিয়ে নাম দিচ্ছি c1 belongs to d such that কি fx minus f of c1, সরি ভুল বললাম, এইটা একটু ভুল হয়ে গেল গো, there exists some x delta, একটা পয়েন্ট পাবো, এইটা হবে fx delta minus fc, সিটা তো ফিক্সড, এটা পাল্টানো যাবে না। তাহলে এটাকে এইভাবে লিখছি fc1 minus fc, fx1 ও লিখতে পারো, সহজ নোটেশনের জন্য আমি এটা ইউজ করছি, চুজ নোটেশনের জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই চুজ ডেল্টা ইকুয়াল টু 1, তাহলে দেয়ার এক্সিস্ট সাম x1 বিলংস টু d সাচ দ্যাট কি হবে fx1 মাইনাস fc এর যে মড এটা কি হবে গ্রেটার দ্যান এপসাইলন হবে। আচ্ছা তুমি আরেকটা আরো ছোট ডেল্টা নাও, c মাইনাস হাফ তে তোমার ডেল্টাটা তুমি হাফ নাও, তাহলে তুমি একটা কি পাবে পয়েন্ট পাবে ডোমেনের মধ্যে x2 বিলংস টু d, যাতে করে সেই পয়েন্টটা থেকে এফসির ডিস্টেন্সটা কি হয়ে যাবে মাইনাস এফ অফ সি, দ্যাট শুড বি গ্রেটার দ্যান এপসাইলন। তুমি আরো একটু বড় নাও, ডেল্টা ইকুয়ালস টু তুমি 1/3 নাও, তাহলে তুমি একটা এরকম x3 পাবে, কোথায় আছে d তে আছে, সাচ দ্যাট কি মড অফ এফ অফ x3 মাইনাস এফ অফ সি, এটা কি হবে দিস ইজ অলসো গ্রেটার দ্যান এপসাইলন এন্ড সো অন। তাহলে তুমি যদি ডেল্টাটাকে এরকম সি এর সারাউন্ডিং এ ছোট করতে থাকো, প্রথমে সি মাইনাস 1 থেকে সি প্লাস 1 নিলে, তারপরে সি মাইনাস হাফ থেকে সি প্লাস হাফ নিলে, তারপরে আরো ছোট করলে, তারপর আরো ছোট করছো, তাহলে এই যে তুমি x1 পেলে x2 পেলে x3 পেলে এগুলো সব তো পাচ্ছ, হ্যাঁ, তাহলে এই যে xn তুমি সিকোয়েন্সটা পাচ্ছ নাও, এই যে সিকোয়েন্সটা তুমি পাচ্ছ xn,
xn এখান থেকে নিয়েছো, x1 টা x2 টা এরকম জায়গা থেকে নিয়েছো, x3 টা এখান থেকে নিয়েছো, এই যে xn দিস কনভার্জেস টু c। বাট এই যে fxn গুলো, fxn fc অলওয়েজ এই ডিসটেন্সটা মেনটেন করে, এর থেকে বড় মানে মানে মোর epsilon, this is greater than epsilon, but fxn this does not converges to fc। এটা কি বোঝা গেল না? গেল না? তাহলে কেন গেল না, কেন এ হলো না? কারণ আমি এইটা অ্যাজিউম করে নিয়েছিলাম তাই, যে লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স ইজ নট ইকুয়াল টু এফ সি, সেই জন্যই আমাদের কিন্তু এইটা আর ট্রু হলো না, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এইটা হলো আমার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, যে কোনো সিকোয়েন্স, এনি সিকোয়েন্স ইফ কনভার্জেস টু সি এফ এক্স এন মাস্ট কনভার্জেস টু এফ সি। ঠিক আছে, আচ্ছা এইটাকে কাজে লাগিয়ে আমরা কিছু এক্সাম্পল করব। ফার্স্ট এক্সাম্পল, ধরো আমাকে বললো, এইটা আমরা আগের দিনও করিয়েছি, যে তোমাকে বললো গিভ অ্যান এক্সাম্পল, এটাকে আমাকে বললো যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ ফাংশন which is discontinuous over r, মানে যেটা আর এর কোথাও কন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস না হলে তাকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস অন আর, এমন ফাংশন আমি দেবো যে ফাংশনটা হোল আর এ ডিসকন্টিনিউয়াস। কি ফাংশন সেটা? ওই যে আগের দিন যেটা করলাম, এফ এক্স ইকুয়াল টু 1 if x is rational and 0 if x is irrational, q কমপ্লিট। দেখো তুমি এটা যে কোনো, এটাকে কিভাবে করব, কেস 1 কিভাবে করব আমরা, let c be a rational point, c be a rational point, রাইট? তাহলে rational point মানে কি, f of c এর ভ্যালু কত হবে 1, rational এর ভ্যালু 1। বাই ডেনসিটি প্রপার্টি, বইয়ে হয়তো সিকোয়েন্স দিয়ে তৈরি করে দিয়েছে, আমরা ডিরেক্টলি লিখতে পারি বাই ডেনসিটি প্রপার্টি। বাই ডেনসিটি প্রপার্টি যে কোনো রেশনাল নাম্বারের কাছেই তুমি একটা সিকোয়েন্স অফ ইররেশনাল পাবে যেটা ইররেশনালে কনভার্জ করছে। কি করবে, সি, ধরো সি পয়েন্ট আছে, তুমি সি প্লাস √2/n নাও, এটা সিকোয়েন্স অফ ইররেশনাল, এটা কিন্তু সিতে গিয়ে কনভার্জ করে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে বাই ডেনসিটি প্রপার্টি দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স, ধরো xn which belongs to q complement। হ্যালো বন্ধু, এক সেকেন্ড, আমার একটা কল আসছে। হ্যালো, না ওরা থাকবে ওখানে, ওখানে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদের থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ আমি পড়াচ্ছি, রাখছি, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, there exists a sequence of irrational such that xn converges to c। যে কোনো রেশনাল পয়েন্টের কাছে একটা সিকোয়েন্স অফ ইররেশনাল আমরা পাবো যেটা ওই সিতে কনভার্জ করছে। এবার বলো তো xn গুলো তো ইররেশনাল নাম্বার, তাহলে fxn টা কি? fxn গুলো কিন্তু সব 0 ফর অল n, ইররেশনালে ভ্যালু হচ্ছে 0, তাহলে fxn গুলো সব 0। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fxn, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 0। বাট f of c এর ভ্যালু কত? f of c এর ভ্যালু কত? f of c এর ভ্যালু 1। তাহলে xn c তে কনভার্জ করলে fxn যে fc তে কনভার্জ করবে তা কিন্তু হলো না। xn টা c তে কনভার্জ করছে, কিন্তু fxn টা কোথায় কনভার্জ করছে? 0 তে কনভার্জ করছে। আর fc টা কি 1, 0টা তো 1 এর সাথে সমান হলো না। তাহলে therefore limit n tending to infinity fxn is not equal to fc। তাহলে f is not continuous at rational point। এবার বাকি রইল কি? irrational point, case 2।
সিটা ধরে নাও ইররেশনাল পয়েন্ট, কিউ কমপ্লিমেন্টে আছে। তাহলে বাই ডেন্সিটি প্রপার্টি দেয়ার এক্সিস্ট, আমি এটা রাফে করছি, দেয়ার এক্সিস্ট আ সিকোয়েন্স অফ রেশনাল সাচ দ্যাট কি হবে, রেশনালটা কনভার্জ করবে কোথায়, সিতে। এবার কি ওয়াইএন গুলো তো সব রেশনাল, আর রেশনালে ফাংশনের ভ্যালু কত, 1। তার মানে এখানে কি হবে, এফ অফ ওয়াইএন ইকুয়াল টু, নাও এফ অফ ওয়াইএন ইকুয়াল টু 1 ফর অল এন। এটা ইমপ্লাই করবে কি, এফ ওয়াইএন যে সিকোয়েন্সটা, দিস কনভার্জেস টু 1 অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। বাট সিটা তো ইররেশনাল পয়েন্ট ছিল, তাহলে এফ সির ভ্যালুটা কত, এফ সি এর ভ্যালুটা ইররেশনালে হচ্ছে 0। তাহলে দেখো তো ওয়াইএন সিতে কনভার্জ করছে, বাট এফ ওয়াইএন কিন্তু এফ সিতে কনভার্জ করছে না, 1 এ কনভার্জ করছে। তার মানে এটা ইররেশনালেও কন্টিনিউয়াস নয়। তাহলে রেশনালেও কন্টিনিউয়াস নয়, ইররেশনালেও কন্টিনিউয়াস নয়, মানে হোল আর এ দিস ইজ ডিসকন্টিনিউয়াস ফাংশন। এবং এটাকে 1 0 না দিয়ে যদি 1 - 1 দেয়, তাহলে তোমরা সেই সেম ওয়েতে করবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমি তোমাদেরকে যেগুলো পড়ে নিতে বলবো নিজে নিজে, বাই মানে সেম ডেফিনেশন অ্যাপ্লাই করে তোমরা নিজেরা, আমি যেভাবে করিয়েছি আগে সেইভাবেই করবে। যে ধরো এফ আর জি যদি দুটো কন্টিনিউয়াস ফাংশন হয়, এটা নিজেরা প্রুফ করবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। যদি দুটো কন্টিনিউয়াস ফাংশন হয় at x equals to c, তাহলে f প্লাস জি, f মাইনাস জি, f ইন্টু জি এবং f বাই জি, যেখানে gx টা নট ইকুয়াল টু 0, ঠিক আছে, gx কোনোদিনও 0 হলে এটা ডিফাইন্ডই হবে না, দে আর অল কন্টিনিউয়াস at x equals to c। একদম সেম প্রুফ, এটা তোমাদের করতে হবে, প্রুফগুলো নিজেদের করে নিতে হবে। আচ্ছা তারপরে কি কনভার্স, এই রেজাল্ট গুলোর কনভার্স কিন্তু কোনোটারই ট্রু নয়, অর্থাৎ কনভার্স ইজ নট ট্রু। এটাও তোমরা নিজেরা করবে। কিভাবে করবে বলো তো, আমাকে একটা এক্সাম্পল দাও তো, যেখানে এফ আর জি ডিসকন্টিনিউয়াস বাট এফ প্লাস জি কন্টিনিউয়াস। এক্সাম্পল দাও তো আমাকে। এই এক্সাম্পলটা দেবে, এফ এক্স ইকুয়াল টু 1, ওই যে আগেরটা যেটা দিলাম, এক্সটা কোথায় আছে, রেশনালে, অ্যান্ড 0, এক্সটা কোথায় আছে, ইররেশনালে। এটা হোল আর এর উপরে ডিসকন্টিনিউয়াস। gx নাও উল্টোটা কি, 0 when x is rational and 1 when x is irrational। ব্যাস হয়ে গেল। সেই 1 0 সিকোয়েন্সের মতো, সিকোয়েন্সে যেটা 1 0 1 0 সিকোয়েন্স নিয়ে তোমরা করতে না, অনেক কাউন্টার এক্সাম্পল গুলো দিতে, যে দুটো সিকোয়েন্সের অ্যাডিশন করলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হচ্ছে, বাট ইন্ডিভিজুয়াল সিকোয়েন্স গুলো কনভার্জেন্ট নয়, সেই সেম এক্সাম্পল। এখানে দেখো এফ এক্স প্লাস জি এক্স যদি তুমি করো, কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে 1 ফর অল এক্স বিলংস টু আর, তাহলে এফ প্লাস জি কি হলো, কন্টিনিউয়াস। এফ ইন্টু জি করলে কি হবে, 0, দিস ইজ অলসো কন্টিনিউয়াস, তাই তো। এফ মাইনাস জি করলেও কি হবে, কন্টিনিউয়াস। তুমি এফ বাই জি যদি থাকে না, তাহলে এটা 0 নেবে না, তখন 1 - 1 নিও, তাহলে এফ বাই জি এর এক্সাম্পলটা হয়ে যাবে। তাহলে দুটো ফাংশন কন্টিনিউয়াস হলে তাদের অ্যাডিশনটা কন্টিনিউয়াস হয়, মাল্টিপ্লিকেশন কন্টিনিউয়াস হয়, কিন্তু উল্টোটা না। অর্থাৎ অ্যাডিশন করে তুমি কন্টিনিউয়াস ফাংশন পাচ্ছ, মানে ইন্ডিভিজুয়াল ফাংশন গুলো কন্টিনিউয়াস হবে, নট নেসেসারি। এটার কাউন্টার এক্সাম্পলটাও কিন্তু অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো আমাদের কন্টিনিউটির বেসিক যে ডেফিনিশনের জায়গাগুলো, সেগুলো আমি বললাম। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে, সেখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করব। এছাড়াও আরো কিছু ফাংশন যেগুলো আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে কন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি চেক করার কথা, সেগুলো করব। এবং তার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট আছে, কন্টিনিউয়াস ফাংশন, যখন একটা ফাংশনটা যখন ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে থাকে, যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হয় ওভার এ ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যাল, মানে ডোমেনটা যদি ক্লোজড এবি ইন্টারভ্যাল হয়, সেইখানে সে বিশেষ কিছু বিউটিফুল প্রপার্টি স্যাটিসফাই করে, যেটা অন্য ইন্টারভ্যালের ক্ষেত্রে ট্রু নয়। সেইগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে এই অবধি যা আলোচনা করলাম, সেটাতে যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে প্লিজ
জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, নেই। তাহলে তোমাদের কাজ হবে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া লিখে লিখে প্র্যাকটিস করে নেওয়া, ডেফিনিশনটাকে খুব ভালো করে ডিফারেন্স গুলোকে চেক করা, যে কোথায় কোথায় লিমিটের সাথে কন্টিনিউটি ডিফারেন্স হচ্ছে সেটাকে দেখে নেওয়া। অ্যান্ড থার্ডলি, এই যে আমার লিমিটের আইডিয়াটা আমার আছে, সেইটা দিয়ে আমি যে যতটা করে ফেলতে পারবো নিজেরা, এখানে আরো একটা জিনিস বলতে হতো, সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো, কম্পোজিশন, সেই জিনিসগুলোকে তোমরা নিজেরা রেডি করে ফেলো। কারণ যেহেতু কোনো কোয়েশ্চেন নেই, আমি রেকর্ডিং